রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চে সকাল 10টায় শুরু হয়ে 1 ঘণ্টা ধরে চলে শুনানি। নিবন্ধন ফিরে পাওয়ার আপিলের দলটির প্রতীক বরাদ্দ বিষয়ে একটি আবেদনেরও শুনানি হয়েছে আজ। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্ট। ওই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের তখনকার চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। এরপর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল করে 2018 সালের 7 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল ও লিভ টু আপিল 2023 সালের 19 নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলম্ব মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের করা পৃথক আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর করেন আপিল বিভাগ। জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র নজির। মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সাবমিশনের প্রয়োজন নাই, তারপরেও দরখাস্তটি আগামীকালকে নিষ্পত্তি করবেন। আমাদের এই দরখাস্ত সিম্বল এবং ওনার ইন্টারভেনের দরখাস্ত দুটো বিষয়ই আগামীকালকে প্রথমার্ধে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সঙ্গে সংলাপে বসেছে ঐকমত্য কমিশন। সকালে জাতীয় সংসদের এলডি হলে বৈঠকের সূচনা বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বড় সংস্কারে হাত না দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান। এ সময় কিছু বিষয়ে দ্বিমত থাকলেও কাঠামোগত সংস্কারের উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি। আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকদের এক ভয়াবহ রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে এবং আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসকদের এক নতুন রূপ দেখেছি, যে ভয়াবহ হত্যাকাণ্ড সংগঠিত করেও তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কিরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। বিলুপ্ত করা হলো জাতীয় রাজস্ব বোর্ড NBR। বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্য পরিধি দিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারাও দায়িত্ব পালন করবেন। আর অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের হাতেই থাকছে। 2025-26 বাজেট প্রস্তাবনার ঠিক কয়েক সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর ধানবুটি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আলোচিত সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। তাকে আদালতের সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করা 37 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করা সহ 7টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। গত 19 ফেব্রুয়ারি সিন্ডিকেটের সভায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন অনুযায়ী সোমবার তাদের এই নোটিশ দেওয়া হয়। কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, শিক্ষার্থীদের 15 মের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এদিকে একাডেমিক কার্যক্রম চালু হওয়ার 6ষ্ঠ কর্মদিবস
দিবসেও শিক্ষকরা ক্লাসে ফেরেনি। শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তারা। পাশাপাশি আগামী বৃহস্পতিবারের মধ্যে শাস্তি কার্যকর করা না হলে প্রশাসনিক দায়িত্ব পালন থেকেও বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।